সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হলো তারেক রহমানের প্রার্থিতা। কনকনে ঠান্ডায় জেবুথেব গোটা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, পাবনা ও নওগাঁয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে খেতে খাওয়া মানুষ। প্রচন্ড রকমের ঠান্ডা, ঘনকুয়াশা। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাকে সমস্যা হয় গরিব মানুষ। শীতকালে দিন কষ্ট কইরা, কিন্তু আমরা শীতে খুব কষ্ট হইতে আছে। ভোলার তারুয়া সমুদ্র সৈকতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। ম্যানগ্রোভ বন, সূর্যোদয়, সূর্যাস্ত ও লাল কাঁকড়ার বিচরণ মুগ্ধ করছে পর্যটকদের। প্রকৃতি অনেক সুন্দর, আসলে কোনো ক্রাউড নেই, পাখির কলকাকরি। বিচ আর ম্যানগ্রোভ একসাথে থাকে, এই টাইপের জায়গা আছে কুয়াকাটাতে, আর আছে এটা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। দর্শক, আমরা বিভিন্ন জেলার খবরাখবর জানাবো আপনাদের। তবে একটু জানিয়ে রাখি, বগুড়া ৬ আসন থেকে চূড়ান্ত করা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা। বাকিটা জানাবেন আমার সহকর্মী মেহরুল সুজন। সুজন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তারেক রহমানের প্রার্থিতা তো চূড়ান্ত হয়েছে, এই খবরে বিএনপি নেতাকর্মীরা কতটুকু উচ্ছ্বসিত, সেখানকার আপডেটটা একটু জানাবেন আমাদের। ছোয়া, বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দেন, তখন থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভেতরে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, কারণ দলের শীর্ষ নেতা বগুড়ার এই আসনটিতে নির্বাচন করছেন। আজকে যখন সকাল 10:30 নাগাদ এখানকার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তৌহিদুর রহমান তিনি যখন তারেক রহমানের মনোনয়নপত্রটি এই আসনে বৈধ ঘোষণা করেন, এরপরেই কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং আনন্দের মাত্রাটি বেড়ে যায় এবং তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটু আগে কথাও বলছিলেন। তারা যেটি বলছিলেন যে তারা 1991 সালের পর থেকে কিন্তু বগুড়ার 2টি আসন, বগুড়া 6 এবং 7, এই 2টি আসনে বরাবরই তারা বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করেছেন বিপুল ভোটে। এবার যেহেতু প্রথমবারের মতো তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন বগুড়ার এই আসন থেকে অর্থাৎ বগুড়া 6 থেকে, সে কারণে তারা কিন্তু আরো বেশি আনন্দিত এবং তারা এই প্রত্যয়টি ব্যক্ত করেছেন যে তারা যেভাবে তাদের চেয়ারপারসনকে বারবার এখানে বিজয়ী করেছেন, এবার তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সেভাবেই রেকর্ড পরিমাণ ভোটে জিতিয়ে আনতে চান। এই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। পাশাপাশি বগুড়া 7 আসনে কিন্তু বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আপনি যেমনটি বলছিলেন, সেখানে কিন্তু বিএনপির যিনি বিকল্প প্রার্থী ছিলেন মোর্শেদ মিল্টন, সেই মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্রটিও কিন্তু বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং বগুড়া সদর এবং বগুড়া 7 যে আসনটি, এই 2টি আসনের মনোনয়নপত্রের যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে দুপুরের পরে অর্থাৎ 2:30 নাগাদ। বগুড়া 4 এবং 5 এই 2টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম সেটি শুরু হবে। ছোয়া, সুজন, অনেক ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। দর্শক, আমরা একটু লক্ষ্মীপুরে যেতে চাই, সেখানে আমার সহকর্মী আনিস কবির রয়েছেন। আনিস, কতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, পুরো আপডেটটা জানাবেন। তো আসলে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর জেলায় কিন্তু 4টি আসনের মধ্যে কিন্তু 3টি আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেল 3টায় কিন্তু যে 4টি আসন রয়েছে সেটি কিন্তু যাচাই বাছাই করা হবে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে লক্ষ্মীপুর 1-এ 2জন বাতিল ঘোষণা করা হয়েছে। একটি ইসলামী আন্দোলন যেটি সেটি
স্থগিত করা হয়েছে। লক্ষ্মীপুর 2-এ 3 জনকে বাতিল করা হয়েছে, 1টি স্থগিত রাখা হয়েছে এবং লক্ষ্মীপুর 3-এ 1টি বাতিল এবং 2টি স্থগিত রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মোট 35 জন প্রার্থীর মনোনয়নপত্র এখন পর্যন্ত যাচাই বাছাই সম্পূর্ণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে। তবে লক্ষ্মীপুর যে 4 আসন রয়েছে সেটি বিকেল 3টায় নাগাদ তারা আবার বসে সেটি কিন্তু যাচাই বাছাই করবেন বলে আমরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে মনোনয়নপত্র যাচাই বাছাই করে তারা কিন্তু সম্পূর্ণ এবং নির্ভুলভাবে তারা যাচাই বাছাই করেছেন, কারণ যাদের কোনো ত্রুটি ছিল সেই ত্রুটি অনুযায়ী তাদেরকে বাতিল করা হয়েছে। অনেকেই কিন্তু তাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো সম্পূর্ণ না করার কারণে তাদের এই বাতিল বলে গ্রহণ করা হয়েছে এবং স্থগিত করেছেন এবং যাদের স্থগিত রাখা হয়েছে সেটি কিন্তু তাদের কিন্তু কিছুটা ত্রুটি থাকার কারণে তাদেরকে বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে জানতে পেরেছি এবং সেটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেটি যদি তারা বিকেল 5টার মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু তাদের সেই যে বাতিল রয়েছে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেগুলো কিন্তু তারা আবার পুনরায় সংশোধন করে নেবেন বলে তারা আমাকে জানিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। সোয়া আনিস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে সাতক্ষীরায় যুক্ত হতে চাই, সেখানকার খবর জানবো আকরামুল ইসলামের কাছ থেকে। আকরাম, যদি শুনতে পেয়ে থাকেন, এখন পর্যন্ত কতজনের আবেদন আসলে চূড়ান্ত হলো এবং একটি তথ্য জানাবেন। সাতক্ষীরা 1 আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় কিন্তু স্থগিত করা হচ্ছে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র, সেই সম্পর্কে একটু আপডেট জানাবেন আমাদের। সকাল 9টা থেকে কিন্তু সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরা 1 আসনে যেটি বলছিলেন যে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, তিনি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার একটি মামলার 70 বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং তার কিন্তু এরই মধ্যে উচ্চ আদালত মামলার থেকে তাকে খালাস দিয়েছেন এবং তার যে কাগজপত্র তিনি এখানে দাখিল করেছেন এবং সবশেষ একটি কাগজের কথা এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন এই ঘটনায় পৃথক 3টি মামলা ছিল মূলত এবং যে 3টি মামলার মধ্যে 2টি মামলার যে উচ্চ আদালতের কাগজপত্র দিয়েছে, একটি মামলার যে খালাসের রায় সেই রায়ের সবশেষ যে কাগজ সেটি এখানকার রিটার্নিং কর্মকর্তা দেখতে চেয়েছেন এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব এরই মধ্যে কিন্তু উচ্চ আদালতে যোগাযোগ করছেন এবং তার কাছে যে কাগজের ফটোকপি ছিল সেটি কিন্তু এরই মধ্যে দাখিল করেছেন। আর ইসলামী আন্দোলনের যে প্রার্থী ছিল তার রিটার্নিং আয়কর রিটার্নের কাগজপত্রের ত্রুটি থাকায় সেটি সাময়িক স্থগিত করা হয়েছে এবং সাতক্ষীরা 2 আসনের যিনি জাতীয় পার্টি রুহুল আমিন হাওলাদার গ্রুপ তিনি শেখ মাতলুব হোসেন লিওন মনোনয়ন দাখিল করছেন, তারটি বাতিল করা হয়েছে এবং সাতক্ষীরা 3 আসনের আরেকটি বিএনপির যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডাক্তার শহীদুল আলম, তার কিন্তু যে 1% ভোটার তালিকার যে ত্রুটি থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কিন্তু এটি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করবেন। একদম আকরাম, এবং সেটা আপনি বলছিলেন যে স্থগিত হলে আপিল কার্যক্রমে তারা ঠিকই অংশ নিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জের 3টি আসনেই নির্বাচনী মাঠ সরগরম। তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আলোচনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপিরই 4 নেতা, যা নতুনভাবে দলীয় ঐক্য নিয়ে তুলেছে প্রশ্ন। দরজায় কড়া নাড়ছে নির্বাচন, চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। নেতৃত্বের লড়াইয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত অনেকেই প্রার্থী হয়েছেন স্বতন্ত্রভাবে। মানিকগঞ্জের 3টি আসনেই বিএনপির দলীয় প্রার্থী আছে, তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চান দলেরই 4 নেতা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা মনোনয়ন জমা দেওয়ায় অস্বস্তি আর উদ্বেগে তৃণমূল। দলীয় সূত্র বলছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিযোগিতা, ব্যক্তিগত প্রভাব আর নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই স্বতন্ত্র প্রার্থিতা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন বা প্রভাকাণ্ড করে দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনকে ক্ষতি করার চেষ্টা করছে। রাজনৈতিক নেতা বিপ্লবী তারেক রহমান তাদের বিষয়ে খুব দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। মানিকগঞ্জের মানুষ ধানের বিকল্প কখনো চিন্তা করেনি, স্বতন্ত্র আসুক যেই আসুক এটা আমাদের কোনো সেরকম কোনো ক্ষতির কারণ কিছুই হচ্ছে না। তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবি, স্থানীয় নেতাকর্মী আর ভোটারদের চাপেই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। জনগণের মতামত চাহিদা সাপেক্ষে দলীয় মনোনয়ন যেটি ঘোষণা হয়েছে সেটি পুনর্বিবেচনার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দলের স্বার্থেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি মনোনয়নপত্র সাবমিট করেছি। আশা করি আমার মনোনয়ন টিকবে ইনশাল্লাহ, জনগণের মুখে আমি হাসি ফোটাবো ইনশাল্লাহ। দলীয় ঐক্য ধরে রাখতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবে কেন্দ্র, মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।
নীতি নির্ধারক বা আমাদের কেন্দ্রীয়ভাবে আমার মনে হয় যদি তারা এই বিষয়টা একটু হস্তক্ষেপ করে তাহলে সাধারণ ভোটার এবং কর্মীদের ভিতরে এই ধরনের সমস্যা থাকতে পারে না। 3টা প্রার্থী বা 4টা প্রার্থী যদি দ্বারা হয় তাহলে আমরা নিজেরা কনফিউজ হয়ে যাবো কারে থেকে কারে ভোটটা দিব। দলীয় একাধিক প্রার্থী মাঠে থাকলে ভোট ভাগাভাগির পাশাপাশি দেখা দেয় বিভেদ বিভক্তি, মত এই বিশ্লেষকের। দলের হাইকমান্ড যখন একটা সিলেক্ট করে তারপরেও বিদ্রোহী হয়ে দাঁড়ানো, এটা হইতেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ। এটা হওয়া উচিত না। এটা যতই খারাপ হোক, যতই ডিসিশন তার পক্ষে না যাক, এটা মেনে নেওয়া হইতেছে একটা দলের শৃঙ্খলা। তবে সাধারণ ভোটারদের একাংশ বলছে দল নয় প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আর উন্নয়নের প্রতিশ্রুতি। ব্যক্তিকেই আমরা দেখব, যে যোগ্য ব্যক্তি আমরা তার দিকেই দেখব। যারা আমাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, তাদেরই আমরা চাইব। সৎ ব্যক্তিকে আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো, যাতে কিনা আমাদের এলাকায় উন্নয়ন কাজের জন্য যার কাছে সাথে সর্বক্ষণ কথা বলা যাবে। মানিকগঞ্জ 1 ও 3 আসনে একজন করে বিদ্রোহী প্রার্থী থাকলেও 2 আসনে বিদ্রোহী হয়েছেন 2 জন। সব মিলিয়ে মানিকগঞ্জের 3টি আসনে এই বিভাজন নির্বাচনী সমীকরণকে করেছে জটিল। কেন্দ্রীয় হস্তক্ষেপে বিদ্রোহীরা সরে দাঁড়ায় নাকি মাঠের লড়াই আরও তীব্র হয়, সেদিকেই তাকিয়ে আছে স্থানীয় নেতাকর্মী আর ভোটাররা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। আর বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশায় প্রধান 2 নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। আর আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। 4-5 দিন ধরে প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, অন্তনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাকে সমস্যা হয়, গরিব মানুষ। নৌকাজন ভাই তো শীতকালে দিন কষ্ট কইরা, কিন্তু আমরা শীতে খুব কষ্ট হইতে আছে, বুঝলেন। দর্শক, যেমনটি বলছিলাম, শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আমরা একটু সিরাজগঞ্জের খবর জানবো। সেখানে আছেন আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, সিরাজগঞ্জের কি অবস্থা একটু জানাবেন আমাদের সেখানকার খবরাখবর। খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন, সেই সাথে যদি হাসপাতালের খবরটা একটু জানাতেন সংক্ষেপে। আসলে আবহাওয়া অবশ্যই তথ্য মতে আজকে কিন্তু সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা চলছে 9 ডিগ্রি সেলসিয়াসে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের ছিন্নমূল মানুষরা রয়েছেন যারা, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে আজকের এই শীতে। বিশেষ করে হসপিটালের কথা বলতে যাই, সিরাজগঞ্জে সদর হসপিটাল রয়েছে এবং 500 শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ যে হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ রোগী কিন্তু চেপেছে। সেই রোগীর চাপে কিন্তু আসলে অনেকটাই দিশারা হয়ে গেছেন ডক্টররা। বিশেষ করে শিশুরা এবং বয়স্করা তারা কিন্তু বেশিরভাগই ভর্তি হচ্ছেন হাসপাতালে। একই সাথে কিন্তু আসলে ঘন কুয়াশাকে উপেক্ষা করে একটু রোদের উকি দিলেও শীতের তীব্রতা কিন্তু ঠিকই রয়ে গেছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের শহরে কিন্তু ছিন্নমূল মানুষরা রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, তারা কিন্তু গরম কাপড় কেনার জন্য কিন্তু ভিড় করছেন এই সমস্ত ফুটপাতে। যে কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে সমস্ত কৃষি অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে তারাস, রায়গঞ্জ, সাজাদপুর সহ উল্লাপাড়া সহ যে সমস্ত কৃষি এলাকা রয়েছে, সেখানে কিন্তু কৃষকরা সকাল থেকে তেমন কাজে নামতে পারছে না। একই সাথে কিন্তু তাঁত শিল্পে সমৃদ্ধি ভরা বেলকুচি এবং এনায়তপুর এলাকায় কিন্তু আসলে মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু তাঁত শিল্পে যে কাপড় বুননের কাজ সেটিও কিন্তু করতে পারছে না তীব্র শীতের কারণে। একই সাথে কিন্তু আসলে এখানে যমুনা সেতুর উপর দিয়ে যান চলাচল অনেকটা সতর্কতার সাথে চলাচল করছে, কারণ সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় চাদরে ঢেকেছিল পুরো সেতু অঞ্চলটি। যে কারণে সিরাজগঞ্জে শুধু নয়, উত্তরবঙ্গের পুরো জেলাগুলোতে কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যে সমস্ত নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে, বিশেষ করে চৌহালি উপজেলা এবং কাজীপুর উপজেলা যে রয়েছেন, সেখানকার যা ছিন্নমূল মানুষরা রয়েছেন, যারা নদীর পাড়ে বসবাস করছেন, এই যমুনা নদীর ঠিক নদীর পাড়ে যারা রয়েছেন, তাদের সেই কনকনে শীতের মধ্যে হিমেল হাওয়া সব কিছু মিলে কিন্তু তাদের জনজীবন অনেকটাই বিপর্যয়ের মধ্যে চলে এসেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গরম কাপড়ে যেটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল।
অঞ্চল, যে কারণে কিন্তু ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু কষ্টের শেষ নেই এই শীতের মধ্যে। রুবেল, বেশ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ। বাধার সৃষ্টি করতে পারে পরাজিত শক্তি, তা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, সিলেটে এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে স্থানীয় প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে হামলা এবং মব তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়াচ্ছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু তাদের প্রতিহত করা হয়েছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে প্রশিক্ষণ উদ্বোধনকালে উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং প্রার্থী নির্বাচন চায় সরকার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব, আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। শীতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়েছে ভোলার তারুয়া সমুদ্র সৈকতে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সৈকতে সূর্যোদয়, সূর্যাস্ত আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন। পর্যটকরা বলছেন, যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন দিক উন্নত হলে আরও বাড়বে সমাগম। উত্তাল সমুদ্রের গর্জনে লুকিয়ে থাকে এক নীরব প্রশান্তি। প্রবল বেগে আছড়ে পড়া ঢেউ যেন ধুয়ে নিয়ে যায় সব অবসাদ। পর্যটকদের অন্যতম পছন্দ হয়ে উঠেছে ভোলার তারুয়া সমুদ্র সৈকত। ব্যস্ত জীবনের ক্লান্তি ভাসিয়ে দিতে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন এই সৈকতে, আর ফিরে আসছেন একরাশ প্রশান্তি নিয়ে। এখানে আসলে প্রকৃতি অনেক সুন্দর, আসলে কোনো ক্রাউড নেই, পাখির কলকাকলি, আসলে ব্যাপারটা অনেক সুন্দর। আপনার সমুদ্রটা একদম নিরিবিলি। আমরা 2 দিনের সফরে এই তারুয়া দ্বীপে ঘুরতে আসছি। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে সবচেয়ে বেশি সুন্দর কি সবুজটা চোখের জন্য অনেক শান্তি। এরকম বিচ আর ম্যানগ্রোভ একসাথে থাকে, এই টাইপের জায়গা আছে কুয়াকাটাতে, আর আছে এটা। এখন কুয়াকাটা যেহেতু একটু ক্রাউডেড একটা ব্যাপার স্যাপার, তো এখানে আমরা একটু নিরিবিলি থাকতে এসেছি। চরফ্যাশন উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা তারুয়া সমুদ্র সৈকতে একই সাথে দেখা মিলবে ম্যানগ্রোভ বন, ঝাউবন, লাল কাঁকড়ার বিচরণের সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত। যে কোনো পর্যটককে মুগ্ধ করতে যা যথেষ্ট। তবে অঞ্চলটি এখনও পুরোপুরি পর্যটক বান্ধব হয়ে ওঠেনি। রাত্রিযাপনের জন্য ব্যক্তি মালিকানার একটি টিনশেড রিসোর্ট আর অর্ধশত তাঁবু ছাড়া নেই কোনো ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি চান পর্যটকরা। আসার ব্যবস্থা খুব বেশি বলবো স্যাটিসফ্যাক্টরি না, আসতে অনেকবার চেঞ্জ করতে হয়। তারপর যখন সারাদিন কষ্ট করে এখানে আসি, ভালো জায়গাটা ভালো। হ্যাঁ, ঢালচর আসার পর থেকে যেটা খেয়াল করলাম, এখানে যে লোকাল যে রাস্তাঘাট এবং যে জিনিসগুলো ছিল ওইগুলো একটু আসলে খুব ভালো না অবস্থা। এই পর্যটন কেন্দ্রটি বিশেষ করে সরকারিভাবে অবহেলার শিকার। যদি সরকার এটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে এবং অবকাঠামোগত উন্নয়ন করে, তাহলে পর্যটক আকর্ষণ করবে। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সৈকতে কয়েক হাজার ভ্রমণ পিপাসুর সমাগম হয়। তারুয়া সমুদ্র সৈকত পর্যটক বান্ধব করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সম্ভাবনাময় যে সেক্টরগুলি আছে বা যে জায়গাগুলি আছে, সেগুলা ইতিমধ্যেই কিছু চিহ্নিত হয়েছে। এর মধ্যে যেগুলি চিহ্নিত হয়নি, সেগুলো আমরা চিহ্নিত করে সেখানে পর্যটনের প্রসার ঘটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ভোলার চরফ্যাশনের তারুয়া সমুদ্র সৈকতে যাওয়ার জন্য প্রতিদিন একটি লঞ্চ ও একটি স্পিড বোট যাতায়াত করে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।